আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের ধারাবাহিক আলোচনা এটা পঞ্চম ক্লাস, তবে তৃতীয় অধ্যায়। মানে আমি গত দুইটা অধ্যায় দুইটা দুইটা করে ক্লাস নিয়েছি, এবং ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো আশা করি তোমাদের ওই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো তারই ধারাবাহিকতায় তৃতীয় অধ্যায় আমি আজকে শুরু করতেছি। তবে এই অধ্যায়টা একটা ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি। তো অধ্যায়টার নাম দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, তোমরা প্রাথমিক চিকিৎসা এই শব্দটার সাথে এখনো পরিচিত কিনা জানি না, কিন্তু দুর্ঘটনা এই শব্দটার সাথে তোমাদের পরিচিত হওয়ার কথা। কেননা আমরা ছোট থেকে মানে এক্সিডেন্ট বা দুর্ঘটনা যেটাই বলি, এটা ছোট্টবেলা থেকে আমরা দেখি যে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যায়। যেমন দুর্ঘটনা বলতে কেমন হতে পারে, তুমি দৌড়াচ্ছ, হঠাৎ পড়ে গেলা। তারপরে এমন হতে পারে যে তুমি রাস্তায় দাঁড়ায় আছো, সামনে দেখতেছো কোথাও একটা রিক্সা অন্য কোনো একটা মানুষকে ধাক্কা দিল, বা একটা মানে তুমি রান্নাঘরে দাঁড়ায় আছো, তখন হঠাৎ তোমার গায়ে গরম পানি পড়লো, বা এই ধরনের যে ঘটনাগুলো ঘটে এগুলো সবই দুর্ঘটনা, এবং আমরা এগুলো সবই সচরাচর দেখে থাকি। এখন দুর্ঘটনা হওয়ার পরে তো বসে থাকা হয় না, কোনো একটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এই ব্যবস্থাটাই হলো প্রাথমিক চিকিৎসা। তো আমরা বই থেকে পড়া শুরু করি, চলো। তো দৈনন্দিন জীবনে দুর্ঘটনা। সুস্থ থাকার পাশাপাশি আমাদের দেহের সুরক্ষাও প্রয়োজন। গত ক্লাসে সুরক্ষা কি সেটা বলছিলাম, যে কোনো কিছু থেকে রক্ষা করা। তো এইখানে আমরা অবশ্যই আমাদের দেহটাকে রক্ষা কিভাবে করব, এই নিয়মগুলা এই ক্লাসে শিখব। কেন শেখা জরুরি? দেখো, তুমি যদি তোমার স্কুলে যাচ্ছ, ওই অবস্থাতে হঠাৎ সামনে দেখলা কেউ, তোমার কোনো ফ্রেন্ড হয়তোবা পড়ে গেল। তো পড়ে গিয়ে পাতে ব্যথা পেয়ে হয়তোবা ব্লিডিং শুরু হয়েছে, বা মানে যেটাকে রক্ত বের হওয়া বলে। তো এই অবস্থাতে কি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখবা? কিন্তু কেমন হইতো যদি তুমি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা তার জন্য নিতে পারো। এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিলে ভালো দিকটা যেটা, যে তার অনেক অংশে বড় কোনো ক্ষতি হওয়া থেকে রক্ষা পায়। তো এই বিষয়গুলা জানানোর জন্যই মূলত এই অধ্যায়টা তোমাদের বিজ্ঞান বইয়ে সরকার অ্যাড করেছে। এখন এই অধ্যায় পড়ার পরে তোমরা নিজেকে একটা খুদে ডাক্তারও বলতে পারো, যে তোমরা চিকিৎসা জ্ঞান সম্পর্কে বেশ কিছু নিয়ম শিখবা আর কি। ইনশাল্লাহ, চলো শুরু করি। তো নানান রকম দুর্ঘটনার কারণে আমাদের জীবনের সুরক্ষা নষ্ট হয়। তো দুর্ঘটনা কখন কখন ঘটে যেতে পারে এটা বলার কোনো সুযোগ নাই। তো চলো আমরা দেখি কিছু কিছু দুর্ঘটনা। যেমন ধরো, আমরা বন্ধুদের সাথে আম, অনেক সময় গাছে উঠি, বা সাঁতার কাটি, বা বন জঙ্গলে বা পার্কে খেলাধুলা করি। দেখো, সেই জায়গাগুলোতে কি হইতে পারে, যে তুমি যখন গাছে উঠছো, এই অবস্থানে তোমার বসে থাকার কথা, কিন্তু হঠাৎ করে কি দেখা গেল, যে তুমি গাছ থেকে পড়ে যাচ্ছ। তো পড়ে গেলে কি হবে, ডিরেক্ট যখন তুমি মাটিতে পড়বা, তখন হয়তো বা তোমার কোমরে ব্যথা লাগবে, বা হাত ভেঙে যেতে পারে। তো এটা একটা দুর্ঘটনা, অর্থাৎ গাছ থেকে পড়ে যাওয়া একটা দুর্ঘটনা। পায়ে হঠাৎ করে পায়ের নিচে দেখো এখানে ব্লাড দেখা যাচ্ছে, অর্থাৎ খালি পায়ে হাঁটার সময় হইতে পারে যে কোনো ধারালো কোনো কিছু দিয়ে পাটা কেটে গেছে, তো এটাও একটা দুর্ঘটনা। তারপরে পুকুরে বা নদীতে বা সুইমিং পুল যেখানেই হোক, হঠাৎ করে আম, গভীর পানির দিকে গিয়ে যখন আমরা সাধারণত যখন ডুবে যায় কেউ, সে মূলত তার যে ভিতরের ভয়, এই কারণটাই মূলত কাজ করে। কেননা মানব দেহ বা প্রাণীর দেহগুলো এমন ভাবেই তৈরি, যে তুমি চেষ্টা করলেও আসলে ডুবতে পারবা না। কিন্তু যদি তুমি তোমার শরীরে সম্পূর্ণ ভিতর থেকে গ্যাস বা অক্সিজেন বের করে দাও, তো তখন হয় কি, তোমার শরীরটা ভারী হয়ে যায়, তখন তুমি পানির নিচে ডুবে যাও। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি যদি চিন্তা করো যে আহ এগুলো পানি, তো তোমার শরীর সাধারণত কি হইতো, ধরো এটা তুমি এটা তুমি চিন্তা করো, তো তুমি যখন পানিতে থাকবা, তখন পানি তোমাকে, তুমি যতই পানিকে নিচের দিকে তুমি যাওয়ার চেষ্টা করো, তোমার শরীরে যদি পর্যাপ্ত গ্যাস থাকে, তখন তোমাকে পানি উল্টা দিকে ধাক্কা দিয়ে ভাসায় রাখবে। তার মানে মূলত এই যে পানিতে ডুবে যাওয়ার যে ঘটনাগুলা, এগুলা যখন আমরা ভয় করি, অতিরিক্ত ভয়ের কারণে আমরা শরীর থেকে সম্পূর্ণ যে আমাদের রিজার্ভ করা অক্সিজেন বা গ্যাস,
এটা কি করি, ছেড়ে দেই, তখন আমাদের শরীরটা ভারী হয়ে যায়। তো কঠিন জিনিস হয়ে যায় আমাদের শরীরে, তখন তো আমাদের শরীর সহজেই ডুবে যায়। তারপরে দেখো, এখানে একটা সাপ দেখতে পাচ্ছি। সাপ অবভিয়াসলি এখানে কাটে দিছে, মানে সাপে কাটা একটা দুর্ঘটনা। তারপরে অনেক সময় বৈদ্যুতিক সুইচ বা এগুলার আশেপাশে যে সকেট থাকে, এগুলাতে আমরা দেখা যায় হাত দিয়ে ফেলি বা শর্ট সার্কিট হয়ে থাকে, তো এই ব্যাপারগুলো থেকেও দুর্ঘটনা ঘটে। তারপরে যেটা বলতেছিলাম যে রান্নাঘরে হঠাৎ করে হয়তো বা আগুনের তাপ বা যে কোনো ভাবে আগুনের তাপ লেগে হাত পা পুড়ে যেতে পারে। তারপরে রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ করে কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা হতে পারে। তো দেখো, আমাদের আশেপাশে দুর্ঘটনা বিভিন্ন ভাবে হইতে পারে। তো সেগুলা থেকে কিভাবে রক্ষা পাবো, এগুলাই আমরা শিখবো। চলো নেক্সট পেজে আগাই। তো এখানে যেটা বলতেছে যে বিভিন্ন সময়ে আমরা আমাদের জীবনে বিভিন্ন দুর্ঘটনা ঘটে, যেমন শরীরের কোনো অংশ কেটে যাওয়া, হাড় ভেঙে মচকে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, সাপে কাটা, পানিতে ডুবে যাওয়া। এই জিনিসগুলা কিন্তু আমরা ছবি দেখে আসলাম যে কি কি হয়ে যায়। হাড় কখন ভেঙে যাচ্ছিল, ওই যে গাছ থেকে পড়ে পড়ে গিয়ে। তো এই ব্যাপারগুলো আসলে প্রতিনিয়ত ঘটতেই থাকে। তো আমাদের আসলে, তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে এই দুর্ঘটনাগুলো থেকে বাঁচতে হলে আমাদের কি করা যেতে পারে। তো তোমরা তোমাদের জ্ঞান অনুযায়ী ভেবে কমেন্টে জানাবা, তারপরে আমরা অধ্যায় শেষে অবশ্যই শিখতে পারবো। আচ্ছা, এখানে একটা মাছের ছবি দেওয়া, বুঝছো? তো এই মাছের ছবি দেওয়া, এটাকে এখানে যে কাজটা করতে বলছে যে দুর্ঘটনা সাধারণত যা যা ক্ষতি হয় সেগুলো নিজে ভেবে সহপাঠীদের সাথে আলোচনা করে লিখতে। অর্থাৎ কি বলছে, যে দুর্ঘটনা থেকে কি হতে পারে, দেখো এখানে লিখলাম আমি একটা, যে হাত পা ভেঙে যায়। আচ্ছা, কালিটা অতিরিক্ত মোটা হয়ে গেছে, আমি একটু পাতলা করে নিই। হাত পা কি হয়, ভেঙে যায়। তারপরে আরো কি হইতে পারে বলো তো? যে আম, রক্তক্ষরণ হইতে পারে। তারপরে কি হতে পারে বলো তো? জ্বর আসতে পারে। মানে আমরা যখন দুর্ঘটনার শিকার হই তখন যা যা হতে পারে, মানে যে যে ক্ষতি হইতে পারে আমাদের শরীরে সেগুলো। তো আমরা এমনও হইতে পারে যে আমাদের চোখে আঘাত লাগলো, তো তখন কি হইতে পারে, চোখ নষ্ট হইতে পারে। এরকম তোমরা বাকি এটা ভেবে ভেবে লিখবা, হ্যাঁ? তো চলো আমরা সামনে আগাই। তো দুর্ঘটনা আমাদের জীবনের স্বাভাবিকতা ও নিরাপত্তার ব্যাঘাত ঘটায়। এর ফলে স্বাস্থ্যের ক্ষতি হয় এবং এতে মৃত্যু ঝুঁকিও হতে পারে। খুবই স্বাভাবিক কথা, কেননা আমরা যখন কোনো দুর্ঘটনার শিকার হই, তখন দুর্ঘটনাটা কেমন হবে তা তো আমরা জানি না। তো কিছু কিছু দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি হয়, যেমন তোমার কোনো গাড়ি যদি এসে ধাক্কা দেয়, অথবা আম, ছোট্ট দুর্ঘটনা থেকেও বড় কিছু হইতে পারে, যে একটা ছোট্ট, মানে কোনো কিছুতে হয়তো বা কেটে গেল, তো এমন ভাবে কাটলো যে রক্ত বের হতে হতে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রোগীর শরীর থেকে পর্যাপ্ত রক্ত যখন বের হয়ে যায় তখন রোগী মানে অলমোস্ট সেন্সলেস, তারপরে মারাই যায়। তো ব্যাপারগুলো খুবই সতর্ক থাকতে হবে তোমাদের। দুর্ঘটনা সম্পর্কে আরো কিছু জানি। গাছ থেকে পড়ে আঘাত লেগে আমাদের দেহের কোনো অংশ কেটে বা ভেঙে যেতে পারে। ফলে অঙ্গহানি, অর্থাৎ অঙ্গহানি বলতে বোঝায় হাত পা ভেঙে যাওয়া, বা ওই যে শরীরের যে অংশে ক্ষত হইলো, ওই অংশটা এমনও হইতে পারে আমাদের কেটে ফেলে দেয়া লাগতে পারে। তো তখন ওই অঙ্গটা আমরা হারাই ফেললাম। তো এই জিনিসটাই অঙ্গহানি। আর তারপরে হচ্ছে রক্তপাত, এমনকি মৃত্যু হতে পারে। পানিতে ডুবে গেলে শ্বাস বন্ধ হয়ে যায়। আমরা মৃত্যুর মুখোমুখিও হতে পারি। তো তোমাদের সবার উচিত যে বেসিক সাঁতার শিখে রাখা। তো ছোট্ট বয়সে এগুলা শেখা সহজ হয়, যত বড় হবা জিনিসগুলো শিখতে ততটা কঠিন হয়ে যায় বলা যায়, কারণ ভয় বাড়তে থাকে। আচ্ছা, আগুন লাগলে শরীরের নানা অংশ পুড়ে যায়, গভীর ক্ষত সৃষ্টি হয়, এমনকি মৃত্যুও হতে পারে। তোমরা আশা করি এটা জানো যে আগুনের আশেপাশে গেলেও আমাদের শরীরে যখন তাপ লাগে তখনই আমরা বুঝতে পারি যে যদি সম্পূর্ণ শরীরে আগুন লাগে তো ব্যাপারটা কতটা ভয়াবহ হতে পারে। যে আমাদের চামড়া
প্রথমে চামড়া পুড়ে যায়, চামড়ার নিচে থাকে চর্বি, চর্বি গলে গলে মানে তেলের মতো যখন জিনিসটা পড়ে যায়, মানে বীভৎস ব্যাপারগুলো। তো যে কোনো দুর্ঘটনা থেকে আমাদের বাঁচার আগেই ব্যবস্থা রাখতে হবে। আর কোনো কারণে যদি দুর্ঘটনা হয়েই যায়, তো তখন কি করতে হবে, এই ব্যাপারগুলো এই অধ্যায় থেকে যখন পড়বো শিখবো, তোমরা অবশ্যই সেই ব্যাপারগুলো মন থেকে নিজের মধ্যে মাথাতে সেভ করে নিবা। মানে যখনই প্রয়োজন হবে তখনই যাতে তোমরা নিজেদের জীবন নিজেরা তো বাঁচাবাই, আর যতটুকু সম্ভব হয় পাশের মানুষকেও সাহায্য করার চেষ্টা করবা। তো চলো আগাই সামনে। সাপের কামড়েও মৃত্যু ঝুঁকি থাকে, হ্যাঁ। সাপটা যদি বিষধর হয় অবশ্যই মৃত্যু ঝুঁকি থাকে। সাপের বিষ রক্তে মিশে গিয়ে শ্বাসকষ্ট ও অঙ্গে পচন সৃষ্টি করে। দেখো বিষ কি করে, মূলত রক্তের মাধ্যমে যখন শরীরে ছড়ায় যায়, আমাদের মূল রক্তগুলো তো আবার ফুসফুসে এদিকেই যাবে, তো তখন কি হয় যে ওইখানে গিয়ে বিষাক্ত জিনিস কি ওই জিনিসগুলো বদ্ধ করে দেয়, আমাদের রক্ত চলাচলই তখন একরকম বদ্ধ হয়ে যাবে, এবং শরীরের স্বাভাবিক যখন সম্পূর্ণ জায়গাতে অক্সিজেন বা এরকম পৌঁছাবে না, মানে শ্বাসকার্য ঠিকভাবে চলবে না, তখন আমাদের শরীরে শ্বাসকষ্ট সৃষ্টি হবে এবং সেইখান থেকে অঙ্গ একদম পচাও শুরু হয়ে যাইতে পারে। তো সেটাই বলছে, রোগীর পক্ষাঘাতও হতে পারে অর্থাৎ মারা যেতে পারে। তড়িৎ আহিত, তড়িৎ আহত মানে বোঝায় যে বিদ্যুৎ দ্বারা অর্থাৎ কারেন্ট দ্বারা যখন কেউ আহত হয়ে যায় সেটাই তড়িৎ আহত বলে। তো তড়িৎ আহত হলে আমাদের দেহের ত্বক, পেশি, স্নায়ু, হৃৎপিণ্ড ও ফুসফুসের ক্ষতি ক্ষতি হয়। এক কথায় সম্পূর্ণ শরীর মানে প্যারালাইসিসের মতো হয়ে যায়, মানে আমাদের শরীরে কোনো কিছু করার ক্ষমতা থাকে না। এতে মৃত্যু ঝুঁকিও থাকে। আমার আমার এক সহপাঠী এরকম তড়িৎ আহত হওয়ার পরে, যদিও সারভাইভ করছে, মানে ওর শরীরটা সম্পূর্ণ পুড়েই গেছিল। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা বিদ্যুৎ নিয়ে বিশেষ করে এই বয়সে যে ভুলগুলা হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে বিদ্যুতের ভুল। আবার অনেক সময় রান্নাঘরে আমরা বুঝে না বুঝে উল্টাপাল্টা করে ফেলি, তখনও অনেক সময় হাতে ছ্যাঁকা লাগে বা হাত পা পুড়ে যায়। অনেক সময় দেখা যায় যে গ্রামের বাসায় গেলে পিঠা যখন করা হয় বা অনেক তেলে গরম তেলের কাজ যখন করা হয়, তখন আশেপাশে দেখা যায় চুলার আশেপাশে সবাই বসে থাকে। তো তখন কি হয়, দেখা যায় তেল ছিটকে এসে আমাদের দেহে লেগে ওই অংশটা পুড়ে যায় বা ক্ষতি হয়। তো তোমরা এগুলো ব্যাপারে সতর্ক থাকবা, কেমন? সড়ক দুর্ঘটনায় অঙ্গহানি হতে পারে, বোঝাই যাচ্ছে যে যদি একটা গাড়ি চিন্তা করি, যে একটা গাড়ি যদি এসে কাউকে এরকম ধাক্কা দিয়ে দেয়, অবভিয়াসলি তার কি হবে, যখন ধাক্কা লাগবে তার শরীরে আহ বেশ ভালো রকমেরই ক্ষতি হয়, কেননা গাড়ি অনেক জোরে আসে ধাক্কা দেয়। অবশ্যই সড়ক পথেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। কখনো কখনো মৃত্যু হয়। তো দুর্ঘটনা মুক্ত থাকতে সতর্কতা অবলম্বন করা জরুরি। সতর্ক থাকতে হলে দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ কমে আসবে। দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতা, তো কিভাবে সতর্ক হইতে পারি দেখো, এখানে এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে, এই অবস্থাতে গাছে উঠতে নিষেধ করতেছে, মানে গাছে যখন আমরা উঠব কখনো প্রয়োজনে, তখন অবশ্যই যেন গাছটা শুকনো হয় বা পিছলা না হয়, কেমন? দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না, তো ওই সময় কি গাছে ওঠা যাবে? হ্যাঁ, গাছে ওঠা যাবে যদি গাছের শরীরটা শুকনা থাকে এবং তুমি গাছে ওঠা অলরেডি জানা থাকে, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে বৃষ্টি না হইলে অনেক সময় কিছু গাছ পিচ্ছিল হয়ে থাকে, তো ওই গাছগুলোতে ওঠা যাবে না, যথেষ্ট দক্ষতা না থাকলে আর কি, যেমন সুপারি গাছ দেখতে পারো। এই যে দেখো রান্নার সময় কি করতেছে যে হাত দিয়ে তোমার এই গরম যে এটাকে কি বলে রান্নার পাতিল ধরার চেষ্টা করতেছে, কিন্তু তাহলে কি এই কাজটা করা যাবে? যাবে না। তখন কি করতে হবে, এই যে পাশে দেখো কাপড় বা কোনো কিছু যেটা দিয়ে তোমার হচ্ছে মূলত আমাদের এই গরম পাত্রগুলা ধরতে হয়। আচ্ছা, মোমবাতি কি করতেছে দেখো, মোমবাতি গলে সেখান থেকে তো কিছুটা মোম পড়ে যায় তাপের কারণে। তো এই মোমবাতি কি করছে, একটু হালায়ে ধরছে, হালায়ে না ধরে যদি একদম সোজা ধরতো তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা আর হইতো না, ঠিক আছে? এখানে হাত দিয়ে দিই। হ্যাঁ, ধরো এইভাবে ধরছে, হ্যাঁ। তো আমার কথা হচ্ছে যে অবশ্যই এই যে দেখো এভাবে হেলানো অবস্থায় ধরা যাবে না, মোমবাতিটা এইভাবে সোজা ধরতে হতো। সোজা তারপরেও ধরা যাবে না, মানে ধরে জাস্ট যে জায়গাতে রাখতে হবে সেখানে রাখতে হবে, কারণ মোমবাতি হাতে ধরে রাখলেও সোজা রাখলেও একটা সময় গলে এই সাইড দিয়ে পড়ে তো তালুতে লাগবে। তবে এইভাবে সাইড করে রাখলে আরো দ্রুত পড়ে, এই কারণে বললাম সোজা করে ধরে জাস্ট
যেখানে রাখার সেখানে রাখতে হবে। আচ্ছা, দেখো এটা সঠিক নিয়ম। রাস্তা পার হওয়ার সময়, আচ্ছা সঠিক নিয়ম এখানে আবার সিগন্যালের উপর নির্ভর করে। এখানে যখন লাল সিগন্যাল থাকবে তখন রাস্তা পারাপার হইতে হয়। সবুজ সিগন্যাল থাকা মানে হচ্ছে গাড়ি ঘোড়া চলবে। তো গাড়ি ঘোড়া চললে এটাকে বলে জেব্রা ক্রসিং, মানে এই জায়গা দিয়ে উম, পথচারীদের পার হওয়ার নিয়ম। তো এই জায়গা দিয়ে পার হইলে গাড়ি ঘোড়া কখনোই তোমাকে খুব রিকলেসলি, অর্থাৎ খুব মানে জটিল ভাবে ওরা পারাপার করার চেষ্টা করবে না। ওরা অবশ্যই এসে থামবে এবং তোমাদেরকে পারাপারের সুযোগ দিবে। কিন্তু অবশ্যই ট্রাফিক সিগন্যাল খেয়াল করতে হবে, এখানে যেন রেড লাইট হয়, আর গ্রিন লাইট হইলে কিন্তু অবশ্যই পারাপার হওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা তোমরা কি চাও যে আমি এই যে এই ঘরগুলাও পূরণ করে দেই? তো আমি যেটা চাই দেখো, যে তোমরা এগুলো নিজে কিছুটা চেষ্টা করো, তারপরে যদি না পাও সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সাহায্য করবো। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এইখানে এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। এছাড়াও হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, মানে তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তো আমি ওইখান থেকে তোমাদের ভালোভাবে সাহায্য করতে পারবো। আর ফোনে অনেক সময় হয়তো বা নিজে নাও থাকতে পারি। আচ্ছা, তো সারসংক্ষেপ মানে এতক্ষণ যা পড়লাম সেটা সংক্ষেপে শেষ করি। সতর্ক থাকলে আমরা সহজেই দুর্ঘটনা থেকে বাঁচতে পারি, তাই সতর্কতামূলক প্রতিরোধক ব্যবস্থাগুলো জানা ও মেনে নেওয়া জরুরি। আচ্ছা, প্রতিরোধক ব্যবস্থা বলতে যেটা বোঝায় যে একটা যে কোনো ঘটনা ঘটবে সেটাকে আমরা থামাবো বা আটকাবো। যেমন কি হইতে পারে যে আমরা যখন গরম পাতিল, যাতে আমরা গরম পাতিল স্পর্শ করার সময় কি করতে হবে, যে কোনো একটা কাপড় দিয়ে সেটাকে ধরতে হবে। এই যে এটা আমরা প্রতিরোধ করলাম, গরমটাকে প্রতিরোধ করলাম এইরকম। আবার কি হইতে পারে যে আম ধরো যখন ভূমিকম্প হচ্ছে, তখন আমরা কি করতে পারি, যে নরম বালিশ মাথার উপর দিতে পারি। কেননা ভূমিকম্পের সময় এমন হয় যে আশেপাশে যখন আম, আমাদের বাসা বাড়ি বা যে কোনো জায়গায় হয়তোবা দেয়াল ঘড়ি থাকতে পারে। তো দেওয়াল ঘড়ি যখন দেয়াল কাঁপবে দেখা যাচ্ছে ঘড়িটা পড়ে যাবে, তো পড়ে যদি তোমার মাথার উপর পড়ে তো তখন কি তোমার মাথাটা রক্ষা পাবে? তো এই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হয়। তো ধীরে ধীরে আমরা আরো শিখবো, চলো। দুর্ঘটনা প্রতিরোধ সম্পর্কে আরো জানি। তো এখানে যেটা বলতেছে যে খেলার সময় আঘাত। তো খেলার সময় আঘাত মানে আমরা খেলার সময় তো দেখি যে হঠাৎ করে পড়ে যাওয়া বা ধাক্কা ধাক্কি লাগার মাধ্যমে তো অনেক সময় আঘাত পাই। তো এইরকম আঘাতের ব্যাপারেও যে কথাটা বলতেছে, চলো পড়ে আসি। খেলার সময় আঘাত, এরকম আঘাত থেকে রক্ষা পেতে হলে খেলার সময় অন্যদেরকে দেখে দৌড়াবো, কাউকে ধাক্কা দিব না, অন্যদেরকেও এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। অর্থাৎ আমরা খুবই ভদ্রতার সাথে একে অপরকে কখনোই আঘাত হবে এরকম ভাবে যাতে কোনো খেলা না খেলি। ঠিক আছে, সতর্ক থাকতে হবে। কেটে যাওয়া, তো ছুরি বা কাঁচি বা ধারালো কিছু ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমাদের হাত বা শরীরের কোনো অংশ কেটে যায়। তাই এরূপ আঘাত থেকে বাঁচতে ধারালো বস্তু ব্যবহারের সময় আমরা বড়দের সাহায্য নিব। কেননা বড়রা খুব সতর্কভাবে ব্যবহার করতে পারবে। তো অর্থাৎ দা বটি ছুরি যেটাই হোক, ধারালো জিনিস ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। তো বড়রা ব্যবহার করে দিলে দেখা যাবে যে ঝুঁকিটা কমে গেল, তখন রক্তপাত হবার সম্ভাবনা থাকবে না। গাছ থেকে পড়ে যাওয়া, তো বৃষ্টির দিনে কখনো গাছে উঠবো না, অন্য সময়ও সাবধানে গাছে উঠবো যাতে পড়ে না যায়। গাছে ওঠার সময় কাউকে গাছের নিচে দাঁড় করিয়ে রাখবো এমার্জেন্সি ভাবে। কেননা তুমি সতর্কতা অবলম্বন করলেও যদি তোমার ভাগ্যে পড়ে যাওয়াই থাকে তো তুমি পড়বাই। তো ধরো এটা গাছের ডাল, তুমি এখানে বসে আছো, হঠাৎ করে পড়ে গেলে, এখন পড়ে যাওয়ার পরে তো হাত পা কোমর ভেঙে যেতে পারে। তো তখন যদি আশেপাশে কেউই না থাকে তো তখন তো তোমার পরিস্থিতি সময়ের সাথে সাথে আরো খারাপ হবে। কিন্তু এখানে যদি কেউ অবস্থান করে তো তখন হবে কি, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবে। তো গাছে কখনো উঠতেই হলে অবশ্যই নিচে যেন কেউ থাকে, হ্যাঁ। আবার কি হতে পারে যে অনেক সময় গাছে উঠতে ভয় গাছে ওঠার পরে ভয় লাগতেছে, তো কেউ যদি থাকে ওকে যখন বলবা তখন ও আরো মানুষ এনে হয়তো বা নিচে কোনো ব্যবস্থা রাখবে, তখন সহজে তুমি গাছ থেকে নামতে পারবা। তো এই কারণেই আর কি এই কথা বলা। আচ্ছা, পানিতে ডোবা এগুলো সব ব্যাপারেই কিন্তু আমি অলরেডি কথা বলছি, তারপরে বই থেকে পড়ে দেই। আমরা অনেকেই সাঁতার কাটতেও পানিতে ঝাপাঝাপি করতে পছন্দ করি, স্বাভাবিক, সবাই করে। সাঁতার না জানলে
কখনোই পুকুর খালে নদীতে একা নামবো না, এটা অবশ্যই মেনে চলবে। দেখো প্রতি বছর অনেক শিশু বা বড় মানুষও মারা যায়। কেন মারা যায়? এই শুধু জাস্ট পানিতে ডুবেই, মানে তারা পুকুর বা ইয়াতে নামে, খুব মানে অনেক সময় হয় যে ম্যাক্সিমাম সময় যে ঘটনাটা ঘটে যে আশেপাশে কেউ থাকে না। আবার সমুদ্রে বা আমরা যখন কক্সেস বাজারের বিভিন্ন ঘটনা দেখি যে এমন বিপজ্জনক যায়, ঢেউয়ের মাঝে চলে যায় যেতে যেতে, যে পানির ধাক্কাতেই নিয়ে চলে যায়, তখন চাইলেও আর সাধারণ মানুষ গিয়ে বাঁচাতে পারে না। তো এই কারণে সতর্ক থাকতে হবে, যতটুক নিরাপদ বেষ্টনী থাকে। হতে পারে পুকুরের মাঝের দিকে না যাওয়া, সাইডের দিকে সাধারণত গভীরতা কম থাকে, ওইগুলা দেখে সাইডেই গোসল করে চলে আসা। তো এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। তো এই সময় অবশ্যই বড়দেরকে সাথে রাখবো। আচ্ছা, এমন বড় মানুষকে পানিতে সাথে রাখো না যে নিজেও সাঁতার জানে না, বুঝছো? তো কারণ হচ্ছে সবসময় বড় হলেই যে হবে তা না। যেমন তোমরাও হয়তো বা এমন অনেক বড় বড় কাজ করে ফেলতে পারো যেগুলো আমরা বড়রা নাও করতে পারি। তো বড় হইলেও তাকে দক্ষ হইতে হবে, কেমন? এতে পানিতে ডুবে যাবার সম্ভাবনা থাকবে না। সাঁতার শিখেও পানিতে ডোবাজনিত দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। তাহলে আমাদের কি শিখতে হবে? সাঁতার। যদি তোমরা পারো অবশ্যই এই ব্যাপারটা শিখে নিও, হ্যাঁ, জরুরি। আগুনজনিত দুর্ঘটনা, খালি হাতে গরম কিছু ধরবো না। অনেক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়, মানে বৈদ্যুতিক ওই যে প্লাগ গুলা থেকে, ওইখান থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। এক্ষেত্রে বাড়ির বৈদ্যুতিক তার ও সংযোগ ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকবো। দেখো, বৈদ্যুতিক লাইনের আশেপাশে কখনো পানি বা ভেজা হাতে এগুলা স্পর্শ করবা না। আর যখন এই যে এগুলা লাইন লাগানো বা মানে যে কাজগুলাতে বিপদ আছে ওই কাজগুলা থেকে দূরে থাকারই চেষ্টা করবা। আর অবশ্যই নিরাপত্তামূলক ব্যবস্থা রাখার জন্য পায়ে ওই যে তোমার হচ্ছে আহ, ধরো আশেপাশে কাঠ রাখবা বা এই ধরনের ব্যাপারগুলা। তো আশা করি তোমরা যদি এগুলো থেকে দূরে থাকো তো এমনিই সাবধান থাকবা, বড় হইতে হইতে এমনিই শিখতে পারবা। দিয়াশলাই অর্থাৎ যে জ্বালানি ম্যাচ, ওইটার কথা বলতেছে। জ্বলন্ত বিড়ি বা সিগারেট ও চুলা ইত্যাদি থেকে ঘরবাড়ি বা স্থাপনায় আগুন লেগে যায়। তো অগ্নিকাণ্ডের দুর্ঘটনা প্রতিরোধে আমরা কি করব? দিয়াশলাই বা আগুনের কোনো উৎস যেমন কুপি, হারিকেন, মোমবাতি ইত্যাদি নিয়ে খেলবো না। তোমরা এগুলো চেনো কিনা, হারিকেন বা কুপি? হারিকেন কিছুই না, তোমার হচ্ছে ধরো মোমবাতির মতোই চিন্তা করতে পারো, যে একটা কাচের বয়ামের মতো দেখা যায়। আর নিচে ধরো একটা তেল রাখার চেম্বার থাকে, এখানে তেল থাকে আর এখান দিয়ে একটা সুতার মতো থাকে। তো যখন আগুন লাগাই দেয়, মানে এই কাঁচটা সরায় এখানে আগুন লাগাই দিলে কি হয়, এই তেল ধীরে ধীরে মানে এই সুতাটার সাথে বেয়ে বেয়ে একটু উপরে ওঠে, আর ওই তেলটা জ্বলতে জ্বলতে আমাদেরকে আলো দেয়। তো এটা হচ্ছে হারিকেন, বুঝছো? কুপি অনেকটা ওই ওই রকমই, জাস্ট এটার তো কাজ থাকে আর এটার কোনো কাজ থাকে না। ধরো এরকম কোনো একটা পাত্র থাকে যেটার মধ্যে তেল সংরক্ষণ করা, আর ঠিক এই দিক দিয়ে হচ্ছে তোমার একটা সুতা থাকে, এখানে আগুন ধরায় দিবা। তো এটাতে কি হয়, কোনো ঢাকনা থাকে না। তো এটা কি হয়, তুমি যদি দেখা যাচ্ছে বিছানায় রাখো চাদরের আশেপাশে, অনেক সময় চাদরে আগুন লেগে যেতে পারে, বা মোমবাতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তো তোমরা অবশ্যই এগুলো নিয়ে খেলবা না। খেলবা খেলবা না তা না, প্রয়োজনে যে কোনো কিছু করা লাগতে পারে, কিন্তু সতর্ক থাকতে হবে, তোমাদের বিবেককে কাজে লাগাইতে হবে। তোমরা তো বড় হচ্ছ ধীরে ধীরে, তাই না? সহজে আগুন লাগে এমন কিছু যেমন কাগজ, কাপড়, কাঠ ইত্যাদি আগুনের কাছ থেকে দূরে রাখবো। এ ধরনের সতর্কতা অবলম্বন করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়। আশা করি বুঝতে পারছো। সড়ক দুর্ঘটনা, নিয়ম না মেনে গাড়ি চালানোর ফলে সড়ক দুর্ঘটনা ঘটে। সবসময় ডান ও বাম দিকে লক্ষ্য রেখে সিগন্যাল বাতি দেখে সতর্কতাভাবে রাস্তা পার হবা, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। এতে দুর্ঘটনা বহুল অংশে প্রতিরোধ করা যায়। রাস্তায় জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং তোমাদেরকে দেখায় আসলাম, তারপরেও এখানে যদি আমি বলি জেব্রা ক্রসিং কি। ধরো এটা একটা রাস্তা, রাস্তা এরকম, মাঝে দেখবা একটা অংশতে এরকম ছোট্ট ছোট্ট এরকম দাগ আছে সাদা কালো। আমরা জেব্রা যদি দেখে থাকি, তো জেব্রা শরীরে এরকম ডোরা কাটা দাগ থাকে। আর যদি কেউ জেব্রা না দেখে থাকো অবশ্যই আজকে নেটে দেখে নিবা। তো এই যে জেব্রার ডোরা কাটা দাগ, এটা একটা নির্দিষ্ট ছোট্ট একটা অংশ থাকে, এই অংশ দিয়ে মানুষ পারাপার হয়। আর গাড়ি ঘোড়া এখানে অপেক্ষা করবে এইগুলো জায়গাতে, বোঝা গেল? তো ফুটপাত থাকলে অবশ্যই ফুটপাত ব্যবহার করব, রাস্তা দিয়ে নেমে যাব না। ঢাকা শহরে এটা বেশি দেখা যায়, কারণ ফুটপাত তো ব্যবসায়ীরা দখল করে বসে আছে। তো এই অনিয়মগুলো আসলে বড়রাই করে রাখে, পরে আমাদের বিপদ আরো বাড়ে। সাপে কাটা,
আচ্ছা, এটা তোমরা পড়ে নিও। সাপে কাটলে কি হবে দেখো। আহ দেখো, সাপ মূলত বিভিন্ন গর্ত থাকে, আর সাপ তো নিজে গর্ত করে না। কি করে, যে একটা ইঁদুর, দেখো এই লাইনটা পড়ো, যে ইঁদুরের গর্ত থাকলে তা ভরাট করব। কেন ভরাট করব? দেখো, ইঁদুর গর্ত করতে পারে কিন্তু সাপ গর্ত করতে পারে না। তো সাপ কি করে, যে ইঁদুরের একটা গর্তে যায়, ইঁদুরকেও খেয়ে নেয়, আবার সাথে ওই গর্তে বসবাসও শুরু করে। বোঝা গেল? তো ওভারঅল ইঁদুরের গর্ত থেকেও সতর্ক থাকতে হবে, শুধু ইঁদুরের গর্ত না, যদি অন্য কোনো কিছু দ্বারাও, পাইপ বা কোনো কিছু দ্বারা গর্ত হয়ে থাকে, সাপ ওইখানেও গিয়ে থাকতে পারে। ওরা একটু শীতল রক্তের প্রাণী, মানে ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে। তো অবশ্যই আমরা বাড়ির পিছনে ঝোপঝাড় এমন জায়গাতে যাব না যেখানে ছায়াময়, মানে স্যাঁতসেঁতে পরিবেশ। তো ওইগুলা জায়গাতে কিন্তু ইঁদুর, পোকামাকড় এগুলা থাকে এবং বিষাক্ত পোকামাকড় থাকে। তো ওরা মূলত ওদের আত্মরক্ষার জন্যই কামড় বসায় দেয়, কিন্তু আমাদের শরীর তো আর সেই বিষটা সহ্য করতে পারে না, ফলে দেখা যায় অনেক সময় হাত পা কেটে ফেলতে হয় বা মারাও যায়। তো অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটার আগে সতর্ক থাকবো, পরিষ্কার জায়গাতে খেলাধুলা করবো। আমরা দৈনন্দিন জীবনে সতর্কতাগুলো মেনে চললে সহজেই দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, এখন যে টপিক, যে দুর্ঘটনা তো ঘটে গেল, এখন সেটা থেকে তো বাঁচতে হবে, তো চিকিৎসা নিতে হয়। কিন্তু চিকিৎসা নেওয়ার প্রথম ধাপকে বলা হয় প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা কি? তাৎক্ষণিকভাবে এমন একটা ব্যবস্থা নেওয়া যেখানে তোমার, যাতে তোমার যে দুর্ঘটনা হলে যাতে ক্ষতিটা কম হয়, এমন একটা সাময়িক চিকিৎসা, যে চিকিৎসা দিলে ধরো তাৎক্ষণিকভাবে একটু মুক্তি পাওয়া যায়। যেমন তোমার হঠাৎ করে ধরো কেটে গেল, তো তুমি যদি ওই রকমই রেখে দাও, রক্ত বের হতেই থাকবে। তো তুমি যদি পরিষ্কার কোনো কিছু স্যাভলন দিয়ে বা এরকম জাতীয় কোনো কিছু দিয়ে একটু মুছে ফেলে যদি বেঁধে দাও হালকা করে, তো তাৎক্ষণিকভাবে তো ব্যবস্থা হইলো। তো ক্ষত যদি গুরুতর হয়, ওই সময় আমরা চিকিৎসকের শরণাপন্ন হব। তো এই ব্যাপারগুলাই তো প্রাথমিক চিকিৎসা। আশা করি তোমরা বুঝতে পারছো। এক কথাতে বলতে চাইলে, তাৎক্ষণিক যে চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয় তখনই, মানে একদম দুর্ঘটনার সাথে সাথে যে ব্যবস্থাটা নেওয়া হয়, এই চিকিৎসা ব্যবস্থাটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তো চলো পড়ি। ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার আগে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে, মানে যে ব্যক্তিটার সাথে দুর্ঘটনা ঘটে গেছে, সেই ব্যক্তিটাকে দ্রুত যে সাময়িক চিকিৎসা দেয়া হয়, তাই প্রাথমিক চিকিৎসা। তোমরা এই লাইনটা মুখস্থ করে ফেলবে, এটা তোমাদের পরীক্ষায় আসবে। তো প্রাথমিক চিকিৎসা কিছু সাধারণ নিয়ম আছে, এগুলো হচ্ছে: প্রথমে বয়সে বড় বা জরুরি সেবার জন্য কারো কাছে সাহায্য চাইতে হবে, তোমাদের জন্য, কেননা তোমরা এখনো অনেকটা ছোট। নিজেকে দুর্ঘটনা মুক্ত রাখতে হবে এবং আহত ব্যক্তিকে সাহায্য করার আগে নিরাপত্তা নিশ্চিত করে নিতে হবে। আচ্ছা, যেমন ধরো কোনো বাড়িতে হয়তো বা আগুন লাগছে, তুমি দেখছো, তুমি দেখে এখন দেখো, তুমি তাৎক্ষণিকভাবে ওই আগুন লাগা ব্যক্তিকে হয়তোবা বাঁচানো তোমার পক্ষে সম্ভব না, কারণ তুমি ছোট। তুমি কি করবা? তুমি বড় কাউকে ডেকে আনবা, বা তোমার সাহায্য করার সুযোগ থাকলে তো অবশ্যই করবা। যেমন ধরো ছোট্ট একটা জায়গায় দেখা যাচ্ছে যে সিগারেটের যে আগুনের অংশ, ওইটা থেকে কোনো একটা হয়তো বা পর্দা বা এরকম কোনো একটা চাদর, এগুলা জায়গাতে, বা মশার যে কয়েল, মশা মারার জন্য যে কয়েল ব্যবহার করা হয়, এগুলা থেকে যখন আগুন হয়তো বা কোনো চাদর বা কোনো কিছুতে লাগতেছে, তুমি দেখা মাত্র কি করতে পারো? পানি ঢেলে দিতে পারো জায়গাটাতে। তো তারপরে অবশ্যই বড়দেরকে জানাতে হবে। তো এই ব্যাপারগুলো নিজের বিবেক থেকে করতে হবে। ৩ নাম্বার অপশনটা পড়ি: দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে নড়াচড়া না করে স্থির রাখতে হবে। দেখো, কেউ হয়তো বা, হাসাটা ঠিক হইলো না, মানে কেউ আহত, তাকে যদি তুমি ঝাঁকাঝাঁকি শুরু করো, এই তোমার কি হয়ে গেল, আল্লাহ বাঁচাও, এই সেই, মানে তুমি যদি ঝাঁকাতেই থাকো, তো ওই ব্যক্তিটার তো অবশ্যই আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো ঝাঁকাঝাঁকি না করে তাকে স্থির ভাবে শোয়ায় রাখতে হবে, বা যে পরিস্থিতিতে যেমন সেইভাবে রাখতে হবে। আহত ব্যক্তিকে ভরসা দিতে হবে যে তুমি সুস্থ হয়ে যাবে, এটা বলে শান্ত রাখতে হবে। অবশ্যই প্যানিক করা যাবে না, অর্থাৎ খুব বেশি মানসিকভাবে তাকে টর্চার করা যাবে না। ক্ষতি হতেই পারে, ইনশাল্লাহ তার চিকিৎসাও আছে, হ্যাঁ। তাকে সান্ত্বনা দিতে হবে। তো চলো কিছু প্রাথমিক চিকিৎসা দেওয়া শিখি। দেখো, এই ব্যক্তিটার কি হয়েছে, দেখো হাত ভেঙে গেছে। তো হাত ভেঙে গেছে, এই অবস্থাতে কি করছে, হালকা শক্ত একটা কিছু দিয়ে বেঁধে দিছে। দেখো, যদি বেঁধে না দেয়, দেখো এই হাতটা, ধরো আমি এটা চিন্তা করতেছি, হ্যাঁ, এখন এই হাতটা এইরকম আছে, কিন্তু যদি বেঁধে না দিত তখন এই যে এইরকম হয়ে থাকতো। তো এই ব্যাপারটা ধীরে ধীরে এইখানে যে একটা পেইন বা মানে ক্ষতি করতো, মানে এই ক্ষতিটা থেকে বাঁচতে আমরা দ্রুতভাবে যে ব্যবস্থাটা নিছি, কোনো একটা কিছু দিয়ে, হালকা শক্ত কিছু দিয়ে বেঁধে ওইটাকে সাপোর্ট দিছি, ব্যালেন্স করছি, হ্যাঁ। কারণ এর হাত তো, এই হাড্ডি তো বা হাড়টা তো নিজে ব্যালেন্স করতে পারতেছিল না। তো এইগুলো আমাদেরকে
শিখে রাখলাম যে কারো হাত বা পা এরকম ভেঙে গেলে তাৎক্ষণিকভাবে হালকা শক্ত কিছু দিয়ে বেঁধে দিতে হবে, সাপোর্ট দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, কোনো কিছুতে জ্বালা বা পোড়া মানে আগুন বা এরকম টাইপ দিয়ে কোনো ক্ষত হইলে সেই স্থানে দ্রুত ঠান্ডা পানি ঢালতে হবে। অবশ্যই কি পানি? ঠান্ডা পানি, গরম পানি ঢালা যাবে না, হ্যাঁ? বা বরফ দিতে হবে। মনে থাকবে? আশা করি মনে থাকবে। তোমরা তো অনেক ভালো জানো, বোঝো। আশা করি মনে থাকবে। এই যে দেখো, বিদ্যুৎ আহিত এই জায়গাটাতে দেখো কাঠ দিয়ে বাড়ি দিচ্ছে। কাঠটা আবার কি ভেজা হওয়া যাবে না, কেমন? ভেজা হওয়া যাবে না। কি হতে হবে কাঠটা? শুকনো হতে হবে। কেন হতে হবে? এই শুকনো কাঠের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না। বুঝছো? তো এই কারণে যখন তোমার হচ্ছে বিদ্যুতের লাইনে কেউ যদি এরকম শক হয়, কারণ আমাদের শরীর দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এরকম এরকম, বুঝছো? তো এটা ঠেকাবে কিভাবে? এখানে যদি বাড়ি দেয়, বাড়ি মানে ওইভাবে বাড়ি দেওয়া যাবে না, হাত ভেঙে ফেলো না। মানে তার বা এরকম কোনো কিছুর সাথে সংযোগ হলে দেখো আস্তে করে কাঠের কোনো শুকনো কাঠ দিয়ে ইয়া করলে তখন তো আর এই কানেকশনটা ভেঙে যাবে, মানে এই বিদ্যুতের লাইন আর এর মাঝে। আর এই কাঠের তো এমনিতেও বিদ্যুৎ বহন হবে না, তো তুমিও সেফ থাকবা। আচ্ছা, সাপে কেটে গেলে দেখো এইখানে কামড় দিছে, ঠিক একটু উপরে বেঁধে দিছে, একদম এইখানেই বাধা বাধা যাবে না, কেননা দেখা যাচ্ছে এখানে কামড় দিছে, খুব দ্রুতই তো বিষটা ছড়াবে, তো বিষটা যাতে না ছড়ায় তো সেই কারণে একটু উপরে বেঁধে দিছে। আবার একদম কাছাকাছি কেন বাঁধলো না, বা এটার এই সাইডে কেন বাঁধলো না? বিষটা দেখো, শরীরে তো আমাদের রক্তটা এদিক দিয়ে যেতে থাকবে না, পুরো শরীরে চলে যাবে, তো বিষটাও সাথে বিষ যে ব্যাপারটা পুরো শরীরে চলে যাবে। তো এই ব্যাপারটা ঠেকানোর জন্য একটু, মানে সাপ কামড় মারার সাথে সাথে তো আর আমরা বাঁধতে পারি না, কয়েক মিনিট সময় যায়, তো কয়েক মিনিটে হয়তো বা বিষটা একটু উপরে চলে যায়। তো এই কারণে ঝুঁকি এড়াতে একটু উপরে বাঁধা হয়, একদম কাছাকাছিও বাঁধা যাবে না। ঠিক আছে, বোঝা গেল? এই যে তোমরা এগুলা লিখে ফেলবা, কেমন? দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিলে ওই ব্যক্তির জীবনহানির সম্ভাবনা কমে যায়, অর্থাৎ মৃত্যু হওয়ার যে ঝুঁকিটা এটা কমে যায়। তাই আমাদের সবারই কিছু প্রাথমিক চিকিৎসা জানা থাকা দরকার। তো দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আরো কিছু জানি, এগুলা কিন্তু তোমাদের শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে এবং লিখে রাখবা, তাহলে মাথায় ভালোভাবে সেভ হয়ে যাবে। এইচডাব্লিউ থাকলো মানে হোম ওয়ার্ক। তো গাছ থেকে পড়ে বা খেলতে গিয়ে বা অন্য কোনোভাবে আঘাত পেলে সঙ্গে সঙ্গে আঘাতের জায়গায় বরফ লাগাতে হবে। এসব দুর্ঘটনায় কোনোভাবে হাড় ভেঙে বা মুচকে গেলে ভাঙ্গা হাড়ের নিচে একটা কাঠের টুকরা দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে, যেটা আমরা একটু আগেই দেখলাম। এরপর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। দেখো, প্রাথমিক চিকিৎসা কিন্তু শেষ চিকিৎসা না। প্রাথমিক চিকিৎসা মানে যে বেসিক, যে প্রথমেই শুরুতে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা করা। বুঝছো? তো কালকে তো ঈদ। তো তোমাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আচ্ছা, আমার একটা কল আসতেছে, একটু ওয়ে। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি, একটু পরে কল দিচ্ছি। লাইভ রেকর্ড হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, তোমাদেরকে অগ্রিম ঈদ মোবারক, হ্যাঁ? সবাই ঈদ আনন্দের সাথে সতর্কতার সাথে কাটাবে, হ্যাঁ? কেমন? এটা চাঁদ, হ্যাঁ? আমার ড্রয়িং খুব একটা ভালো না, আর এটা একটা তারাও আগাই দেয়। তারাটাও খুব খারাপ হইলো, মান সম্মান কিছু থাকতেছে না। আচ্ছা, তো শরীরের কোনো জায়গা কেটে গেলে তা প্রথমে তুলা বা জীবাণুনাশক দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। তারপর ওই জায়গায় তুলা বা পাতলা কাপড় দিয়ে বেঁধে রক্ত পড়া বন্ধ করতে হবে। বোঝা গেল? মানে কোনো জায়গায় কেটে গেলে আগে পরিষ্কার করব, তারপর ওই জায়গাতে হালকা করে বেঁধে দিব যাতে রক্ত কন্টিনিউয়াসলি বের না হতে থাকে। বোঝা গেল? মানে রক্ত পড়াটা আটকাতে হবে। আগুনে পুড়ে গেলে পোড়া জায়গায় 10 মিনিট পরিষ্কার ও স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালতে হবে, মানে কিছুটা ঠান্ডা পানি ঢালবা। তারপর ক্ষত স্থানে তেল বা ক্রিম লাগাতে হবে। ভুল ক্রিম আবার লাগায়ও না, কেমন? যে ক্রিমের কাজ যেটা সেই ক্রিম সেখানেই লাগাতে হবে, না হলে ভুল রিয়াকশন করবে। কোনোভাবে যেন ফোস্কা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, ফোস্কা পড়ে গেলে তা কখনোই গলানো যাবে না। দেখো, এই ক্রিমের কথাটা কেন বললাম, ধরো নির্বোধের মতো কাজ করা যাবে না। তোমার হাত কোনো কারণে আগুনে পুড়ে ওইখানে এমনিতেই চামড়ার অংশটা, চামড়া কি আমাদের শরীরটাকে বাহিরের জীবাণু এগুলা থেকে প্রোটেক্ট করে। ওই যে আমরা আম পড়ছিলাম না,
যে ফলের বাহিরের ত্বকটা কি, চামড়া, চামড়া কি করে বাহিরের পোকামাকড়, রোদ ইত্যাদি থেকে রক্ষা করে, আর ভিতরে মিষ্ট ভালো জিনিসগুলা থাকে, তাই না? তো আমাদের চামড়াও বাহিরে মানে একটা প্রোটেকশন। তো আগুনে যখন পুড়ে যায় তখন চামড়াটার ওই অংশটা তো উন্মুক্ত হয়ে যায়। তুমি যদি ওইখানে ধরো চুলকানির মলম লাগাই দিলা, তো সেটা কি ঠিক হইলো? তার মানে যে জায়গার যে মলম সেটা সেইখানেই দিতে হবে, বা ক্রিম সেটা সেইখানেই দিতে হবে। কারো বৈদ্যুতিক শক লাগলে কি করতে হবে? প্রথমেই তাকে বৈদ্যুতিক উৎস থেকে বিচ্ছিন্ন করতে হবে, মেইন সুইচ বন্ধ করতে হবে বা বৈদ্যুতিক প্লাগ খুলে এটা করতে হবে। এ কাজে শুকনো কাঠ বা বাঁশ ব্যবহার করা যেতে পারে। প্লাস্টিকের মাদুর, কাঠের টুকরো, মোটা কাগজ বা চটের বস্তার উপর দাঁড়িয়েও এই কাজটি করা যেতে পারে। আচ্ছা দেখো, কোনো কিছুর উপর দাঁড়ালাম আর শরীরে বিদ্যুৎ লাগলো না, এটা কেন হচ্ছে? তোমরা এই বয়সে হয়তোবা বুঝবা না, কিন্তু বিদ্যুতের এটা ধরো বিদ্যুৎ চিহ্ন, হ্যাঁ? বিদ্যুতের যেতে হলে অবশ্যই কোনো একটা রাস্তা দরকার পড়ে। তো রাস্তা এমন হতে হবে যে বিদ্যুৎটা ঘুরে ঘুরে যেন আবার আগের জায়গায় ফিরে আসতে পারে, এরকম রাস্তা হইতে হবে। তো দেখো, আমরা যখন ধরো এটা আমরা নিজেদেরকে চিন্তা করি, ধরো এটা কোনো আমরা ওই যে এখান থেকে ধরো কিসের উপর দাঁড়াবো, ধরো চটের বস্তার উপর, এটা একটা চটের বস্তা, হ্যাঁ, এই যে এটা চটের বস্তা। এখানে দাঁড়ালে কি হয়, বিদ্যুৎ আমার শরীরে আসে, এসে এইভাবে 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 যাচ্ছে, যে এখানে গিয়ে আর কোনো রাস্তা পায় না, এ কি আর এখান থেকে ফেরত আসতে পারবে? উত্তর হচ্ছে না, ফেরত আসতে পারে না। কারণ চটের বস্তার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না। তো এইসব কারণে দেখা যায় যে আমরা এগুলোর উপর দাঁড়ায়ে ওই ব্যক্তিকে সাহায্য করতে পারি। কিন্তু যখন ওই ব্যক্তি এমনি নরমালি দাঁড়ায়ে থাকবে, ধরো মাটির উপর বা এমনি স্বাভাবিক যে জায়গার যে জিনিসের উপর মধ্য দিয়ে বিদ্যুৎ যায় এমন জায়গার উপর যদি দাঁড়ায় থাকে, তখন কি ঘটনা ঘটে? দেখো, এই বিদ্যুৎটা যেটা হয়, যে বিদ্যুৎ সাপোজ এখান থেকে তারের কানেকশনটা লাগছে, বা এই দিক দিয়ে কি হলো, দেখো একদিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, আবার ঘুরে এই জায়গাতে আবার ফিরে আবার এখানে ফেরত আসতে পারে। তখন কি হয়, এই যে একটা সার্কিট পূরণ হয়ে যায়। তোমরা এই শব্দগুলো হয়তো বা এখন বুঝতেছো না। মানে বিদ্যুতের এতটুক বলি যে ধরো একটা তার, এই তার দিয়ে তখনই বিদ্যুৎ প্রবাহ হবে যখন এই তার দিয়ে সম্পূর্ণভাবে মানে যেতে পারবে, মানে সামনে এটার কোনো পথ যাওয়ার আছে, তখনই শুধু যাবে। যদি এইরকম হয়, দেখো আমি তোমাদেরকে এমনি দেখাই, যে ধরো এইরকম একটা কানেকশন তারের, আবার এইখানে আসে এইরকম একটা কানেকশন, মানে দেখো, তারপরে এইদিকে ধরো চলতে আছে, দেখো বিদ্যুৎ এই এই তারের মধ্য দিয়ে এইভাবে আসতেছে, এসে ও কি এইদিকে যাবে? দেখো এইদিকে ও কিন্তু বুঝতে পারে আগে থেকে ও এইদিকে যাবে না, ও কি করবে, ও ঘুরে এইদিকে যাবে, এদিক দিয়ে 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 চলে যায়। মানে আমি বুঝাতে পারতেছি, এদিকে যদি যাওয়ার কোনো রাস্তা না থাকে, বিদ্যুৎ যদি প্রবাহ হওয়ার সুযোগ না থাকে, তাহলে ওই রাস্তা দিয়ে বিদ্যুৎ যায় না। এই কারণে যেটা হয়, যে যখন হচ্ছে তুমি না মানে যে কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হইলে, মানে কারেন্ট শরীরের মধ্যে দিয়ে তখনই যাবে যদি ও এমন একটা মাধ্যম, এই যে এরকম মাধ্যম হিসেবে কাজ করে, যখন ওর শরীর দিয়ে বিদ্যুৎটা যেতে পারবে। তো বিদ্যুৎ যখন শরীরের মধ্য দিয়ে যায়, পুরো শরীরটাকে ঝলসায় দিয়ে চলে যায়, শরীরটাকে প্যারালাইসিস করে ফেলে। তোমরা জেনে অবাক হবা যে আমাদের যে মানব শরীর, এই শরীরের মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন আছে। মানে আমরা আসলে আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের শরীর কিন্তু নিউট্রাল না, আমাদের শরীর এর মধ্য দিয়ে সবসময় বিদ্যুৎ চলাচল করতে থাকে, বুঝছো? এই কারণে বিদ্যুতের তার সহজে আমাদের শরীরের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহী করতে পারে। তো এটা আটকানো যায় ওই যে চটের বস্তা বা মোটা কাগজ এগুলোর মাধ্যমে। তো বিদ্যুৎ স্পৃষ্ট হইলে তাকে ধরা বা ছোঁয়া যাবে না, কারণ ধরলে ওর মাধ্যমে আমার শরীরেও চলে আসবে, কারণ আমার মধ্যেও তো ওই বিদ্যুৎ আছে। এতে উদ্ধারকারীও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়বে। রোগীর শ্বাস-প্রশ্বাস, নাড়ির স্পন্দন ও ক্ষত পরীক্ষা-নিরীক্ষা লক্ষ্য অনুযায়ী ডাক্তারের কাছে না নেওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা চালায় যেতে হবে। সাপে কাটলে কি করতে হবে? দেখো, প্রথমেই তো রোগীকে নড়াচড়া না করায় স্থির রাখতে হবে, তারপরে ওই ক্ষত স্থান থেকে বুকের উচ্চতা থেকে নিচে রাখা জরুরি। অর্থাৎ যদি তোমার হচ্ছে যেখানেই কামড় দিক, এমন ভাবে রাখতে হবে যাতে রক্ত সহজে উপরের দিকে না আসতে পারে, মানে আমাদের বুক পর্যন্ত যাতে অ্যাটাক না করতে পারে। কাটা জায়গার একটু উপরে ফিতা বা দড়ি শক্ত করে বেঁধে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ না যখন একটা বিষ দিবে, বিষ শরীরে চলে যাবে, ওইটার ধরো অ্যান্টিভেনম ব্যবস্থা করতে হবে, মানে এই জিনিসটা এসে যাতে
এই বিষের সাথে মারামারি করে শরীরটাকে ঠিক করে দেয়। বোঝা গেল? এই যে দেখো এখানে লাল কালিকে সবুজ করে দিলাম। তো এই কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। কেউ পানিতে ডুবে গেলে কি করতে হয় দেখো চিত্রের সাহায্যে দেখাচ্ছে। প্রথমে দেখো রোগীকে চিৎ করে শোয়াই দিছে, মানে রোগী পানিতে ডুবে গেছিল, সেখান থেকে তুলে আনছে। আনার পরে তো প্রাথমিকভাবে কোনো ব্যবস্থা নিতে হবে, সেগুলাই চিত্রের মাধ্যমে আমরা দেখতেছি। প্রথমে বুকে চাপ দিচ্ছে, মানে অতিরিক্ত পানি বের করার চেষ্টা করতেছে। তো এখান থেকে কি হবে, এভাবে হালকা করে প্রেস করলে এই মুখ দিয়ে পানি বের হয়ে যাবে কিছুটা। দেখো থুতনি এভাবে উঁচু করে ধরতে হবে, উঁচু করে ধরে দেখো ওর কিন্তু শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ছিল না, ভিতরে অক্সিজেন ছিল না দেখেই কিন্তু ও পানিতে ডুবে গেছিল। তো ওকে কি করতে হবে, মুখ এইভাবে খোলা রেখে মুখে মুখ লাগায়ে শ্বাস দিতে হবে, ঠিক আছে? বুক ফুলে না ওঠা পর্যন্ত শ্বাস দিতে হবে, তোমরা এটা পড়ে নিবা। ফু দিতে হবে, ফু দিলে কি হবে, ওর ভিতরে শ্বাসকার্য চলাও শুরু হবে। দেখো রোগীকে বুক কিছুক্ষণের মধ্যে যদি ফুলে না ওঠে, তার মাথার অবস্থান পরিবর্তন করতে হবে, আবারও ফু দিতে হবে। এটাই মূল প্রাথমিক চিকিৎসা। এরপরে কি করতে হবে দেখো, এরপর ডান দিকে দেখানো ছবির মতো করে রোগীর বুকের মাঝখানে হাত রেখে 30 বার 30 বার রোগীকে নিচের দিকে চাপ দিতে হবে। এ সময় বুকের উচ্চতা যেন 1/3 ডেবে যায়। দেখো এমন চাপ দিও না যে ওর হাড়গোড় ভেঙে ফেলো। দেখো চিন্তা করো, এটা যদি রোগীর বুক হয়, মানে যে ডুবে গেছিল, মানে এতটুক যদি চওড়া হয়, ধরো এতটুক পরিমাণ চাপ দিলা, ঠিক আছে? আর বাকি এতটুক কিন্তু চাপ দেওয়া যাবে না, মানে এমন চাপ দিও না যে ভর্তা লেগে যায়। বুঝতেছো তো? মানে রোগীকে বাঁচানোর নাম করে আবার মেরে ফেলো না। রোগীর শ্বাসকার্য স্বাভাবিক হওয়া এবং চিকিৎসকের কাছে না নেওয়া পর্যন্ত এভাবে ফু দেওয়া ও বুকে চাপ দেওয়া চালাই যেতে হবে। কতবার করে চালাতে হবে? 30 বার করে। বোঝা গেল? বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ মানে ডক্টরের পরামর্শ সবসময় নিতে হবে। তো সারসংক্ষেপ, দুর্ঘটনা বা আকস্মিক রোগ দেখা দিলে যে কোনো ক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দুর্ঘটনা ছাড়াও কোনো সুস্থ ব্যক্তি হঠাৎ অসুস্থ বোধ করলেও সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। এগুলো পড়বা, অন্তরে গেঁথে নিবা। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো বিশেষজ্ঞের সাথে পরামর্শর বিষয়ে যেগুলো জানা জরুরি, যে পূর্ববর্তী অধ্যায়ে আমরা বিভিন্ন রোগের লক্ষণ সম্পর্কে জেনেছি, যেমন কি কি বলতো, পানিবাহিত রোগ, বায়ুবাহিত রোগ, প্রাণী দ্বারা আক্রান্ত রোগ, বা সংক্রামক রোগ, অসংক্রামক রোগ। তোমরা যারা আগের ক্লাস দেখে আসনি, অবশ্যই লার্ন উইথ পাভেল ইউটিউব চ্যানেলটাতে যাবা, সার্চ করবা, আম, ওই চ্যানেল গিয়ে প্লে লিস্টটা দেখে নিবা। আচ্ছা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে দেখতে হবে, জাস্ট ক্লাসটা শেষ করে তোমাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে চ্যানেলে যাইতে হবে। তো পূর্ববর্তী অধ্যায়ে আমরা বিভিন্ন রোগের লক্ষণ সম্পর্কে জেনেছি। দুর্ঘটনা ওই, আমি এই কথাটা কেন বললাম, আগের অধ্যায়টা আমি খুব ডিটেলসে সুন্দরভাবে বুঝাইছি, তোমরা ওই অধ্যায়টা দেখে নিও। দুর্ঘটনা যেমন হঠাৎ করে ঘটে, তেমনি কিছু কিছু রোগ হঠাৎ করে প্রকাশ পায়। দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতা উভয় ক্ষেত্রেই চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়। আমরা কিছু কিছু আকস্মিক রোগের লক্ষণ সম্পর্কে জেনে রাখতে পারি, এ সময় দ্রুত চিকিৎসা নিতে, যেমন হঠাৎ অজ্ঞান হয়ে গেলে 10-15 মিনিটের মধ্যে জ্ঞান না ফিরলে নিউরোলজিস্ট ডাক্তারের কাছে যাব। নিউরোলজিস্ট মানে হচ্ছে যারা স্নায়ু নিয়ে কাজ করে, এইসব ডাক্তারের কাছে যাব। কারণ অজ্ঞান হয় যখন আমাদের স্নায়ু থেকে ঠিকভাবে সিগন্যাল আসে না, মানে আমাদের ব্রেন, চিন্তা করতে পারো, তো ব্রেন থেকে সিগন্যাল পুরো বডিতে ছড়ায় যায়। এছাড়াও সিগন্যাল আরেকটা জায়গা থেকে যায়, আমাদের পিঠের যে মেরুদণ্ডের হাড়, ওই 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 এগুলা থেকেও সিগন্যাল যায়। বোঝা গেল? বুকের বাম পাশে ব্যথা বা বুকে চাপ অনুভব বা শ্বাসকষ্ট বা সহজে হাঁপিয়ে যাওয়া বা ঘাম যদি দেখা যায়, তাহলে কোথায় যাইতে হবে? তোমরা বুঝতে পারতেছো, বুকে ব্যথা মানেই কি? হৃদরোগ, মানে হার্টের ডাক্তারের কাছে যাইতে হবে। কিসের ডাক্তার? হার্ট। হঠাৎ করে কথা জড়িয়ে গেলে বা মুখ বাঁকা হয়ে গেলে মানুষ চিনতে না পারলেও হৃদরোগের বিশেষজ্ঞকে দেখাতে হবে। শেষ, এখন চলো অনুশীলনীর প্রশ্নগুলা সমাধান করার চেষ্টা করি। দুর্ঘটনা থাক দুর্ঘটনা মুক্ত থাকতে কি করতে হবে আমাদের? সতর্কতা থাকা জরুরি। সতর্কতা জরুরি। ড্যাশ না জানলে পানিতে নামবো না। কি না জানলে বলো তো? সাঁতার। কি নিয়ে খেলা বিপজ্জনক? এটা অনেক কিছু হইতে পারে। আগুন, বিদ্যুৎ। সাধারণত আগুনই দাও, কেননা আগুন নেই, সাধারণত ছোট্ট পিচ্চি বাচ্চা বা তোমরা খেলো, বদমাইশি করো, এগুলো করা যাবে না, তাহলে আগুনটাই দিও, হ্যাঁ?
দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে কি রাখতে হবে বলতো? শান্ত রাখতে হবে। প্রাথমিক চিকিৎসা কিসের সম্ভাবনা কমায় বলতো? মৃত্যু। মৃত্যু সম্ভাবনা কমায়। আচ্ছা, এই জিনিসটা কি তোমরা বুঝছো যে মৃত্যু সম্ভাবনা কেন কমাচ্ছে? দেখো, এই যে পানিতে একজন ডুবে গেল, তুমি ফু দিচ্ছ, বুকে চাপ দিচ্ছ, বা বড় কেউ দিচ্ছে, ওইটা যদি না করতো তাহলে তো কিছুক্ষণের মধ্যেই মারা যাইতো। তো প্রাথমিক চিকিৎসাটা এই কারণেই জরুরি, যে তুমি তাৎক্ষণিক ভাবে ইয়া হয়। আবার রক্তপাত হচ্ছে, তুমি হতেই দিচ্ছ, আহ প্রাথমিক ব্যবস্থা নিচ্ছ না, তাহলেও কিন্তু রক্ত বের হইতে হইতেও মারা যায়। আচ্ছা, কোনটি দুর্ঘটনাজনিত ক্ষতি নয়? এই যে বদহজম। বদহজম দুর্ঘটনাজনিত ক্ষতি নয়। রক্তপাত হয়, দুর্ঘটনা হয়, অঙ্গহানি হয়, মৃত্যু ঝুঁকি হয়। কিন্তু বদহজম কি? তোমরা বাসায় বাসায় না বাইরে উল্টাপাল্টা খাইলে, চটপটি, ফুচকা এসব খাইলে, কোনো ক্ষেত্রে আবার তোমরা মন খারাপ করিও না, মাঝে মাঝে খাইতেও হয়, তবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে খাইও। কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? বৃষ্টি ভিজে সর্দি হলে, না খেলার সময় সামান্য আঘাত পেলে, না খাবার বদহজম হলে, না বুকে ব্যথার সাথে ঘাম হইলে। কেননা এটা হৃদরোগের কারণ, হ্যাঁ, তো হার্টের ডাক্তারের কাছে দেখাইতে হয়। ফানুস নিয়ে অসাবধানে খেললে কোন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে? ফানুস কি বলতো? এই যে একটা বেলুনের মতো, যেটার নিচে এই যে ধরো আগুন থাকে, হ্যাঁ। তো এই আগুন কি হয়, যখন আমরা উড়ায় দেই এই বেলুনটা, উড়ে গিয়ে কোথাও যায় দেখা যাচ্ছে আগুন লেগে যাবে, তাহলে চলো খুঁজি। এই যে আগুন জনিত, হ্যাঁ, এটাই উত্তর। আঘাত জনিত না, বিষক্রিয়া জনিত না, রক্তপাত ঘটিত না। তবে আগুন লাগার পরে পরে যেটা হইতে পারে যে কোথাও এমন ভাবে আগুন লেগে গেল যে পুরো বিল্ডিং জ্বলা শুরু হলো, তখন কি হবে? আঘাত হবে, রক্তপাত হবে, বোঝা গেল? তো মেইন উত্তরটা হচ্ছে আগুন জনিত। আর তোমরা এগুলো নিয়ে খেলবা না। আশা করি তোমরা এগুলা পারবা। যে কয়েকটা দুর্ঘটনার নাম লিখি। দুর্ঘটনা কি? গাছ থেকে পড়ে যাওয়া, গাড়ির সাথে ধাক্কা দেওয়া, পানিতে ডুবে যাওয়া, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া। কেমন? কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করতে হবে বলো তো? কি করতে হবে? কাঠের লাঠি দিয়ে বাড়ি দেওয়া লাগবে। আচ্ছা, শুধু বাড়িই দিও না এমন ভাবে, হাতটা জাস্ট সরাই দিতে হবে ওইভাবে। আর যেটা করতে হবে যে মেইন বিদ্যুতের লাইনটা অফ করে দিতে হবে। প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায় বলো তো? প্রাথমিক চিকিৎসা হচ্ছে এমন একটা চিকিৎসা ব্যবস্থা যেখানে আহ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। এমন ব্যবস্থাপনা যেখানে রোগীর মৃত্যু ঝুঁকি কমে আসে। বোঝা গেল? বই থেকে আরো সুন্দরভাবে দেখে পড়বা। আরো যদি মনে হয় আমি সুন্দর করে উত্তরগুলো সাজায় দেওয়া প্রয়োজন, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি সেখানে তোমাদেরকে হ্যান্ড নোট দিয়ে দিব, সেগুলো পড়ে নিবা। প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো মানবা, এগুলো পড়ে নিবা, হ্যাঁ। আশা করি, আমার বিশ্বাস, যেভাবে পড়াইছি তোমরা এগুলো সব বুঝে বুঝেই পারবা। তো আজকের লেকচার এতটুকুই ছিল, তবে তোমাদেরকে ইউটিউব থেকে ঘুরায় আনি, তোমরা যেভাবে আগের ক্লাসগুলো পাবা। এই যে প্রথমে চলে যাবা ইউটিউবে। ইউটিউবে গিয়ে সার্চ করবা, সার্চ বারে যাবা, গিয়ে লিখবা লার্ন